আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আমাদের আজকের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের 3 নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা কি করেছিলাম তার একটা রিক্যাপ করি। প্রথম ক্লাসে আমরা করেছিলাম আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। এই ছিল আমাদের 10টি স্বরবর্ণ। আশা করি সবারই এটা ফ্যামিলিয়ার আছেন এটার সাথে। দ্বিতীয় ক্লাসে আমরা করেছিলাম যুক্ত স্বরবর্ণ। প্রথমে ছিল আমাদের আ, তার সাথে ই হয়ে গেছিল এ, তারপরে ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওয়ে, উয়, উয়ে, উই, উই। এই ছিল আমাদের 11টি যুক্ত স্বরবর্ণ। এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওয়ে, উয়, উয়ে, উই এবং উই। আশা করি এটাতে আপনাদের কারো কোনো প্রবলেম নেই। আমরা আজকে আমাদের 3 নম্বর ক্লাসে যেটা করব, আমরা আজকে ব্যঞ্জন বর্ণ এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ শিখব। কোরিয়াতে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে তারা শব্দের প্রথমে বসলে একরকম শব্দ করে, শব্দের মাঝে বা শেষে বসলে একরকম শব্দ করে, আর শব্দের ভাচ্চিম হিসাবে বা নিচে বসলে আরেক রকম শব্দ করে। এখন এই যে ভাচ্চিমের কথা বললাম, ভাচ্চিমটা কাকে বলে? ভাচ্চিম হচ্ছে শব্দের নিচে থাকে। যদি বাংলা আমরা এক্সপ্লেন করতে যাই, এই যে পদ্মা, পটা আছে আমাদের উপরে, দটা আছে আমাদের উপরে, মটা আছে আমাদের নিচে। এই দুইটাকে আমরা বলতেছি মূল বর্ণ, আর এই মটাকে আমরা বলতেছি ভাচ্চিম। এটাকে আমরা বলতেছি ভাচ্চিম। উপরে দুইটাকে বলতেছি মূল বর্ণ, মানে উপরের লাইনে যারা থাকবে তাদেরকে বলে মূল বর্ণ, আর নিচে যে থাকবে তাকে বলে ভাচ্চিম। এতটুকু আমরা এক্সপ্লেন করলাম, বেশিতে আমরা যাব না, শুধু আন্দাজ দিয়ে রাখলাম। আমরা যখন আরো ডিটেলে যাব তখন আরো সহজে বুঝতে পারবেন। এখন ভাচ্চিমের কথাটা এত আগে কেন বললাম, কারণ আমরা এখানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে ভাচ্চিমের উচ্চারণ পাবো। শুরু, শব্দের শুরুতে বসলে কি উচ্চারণ হবে? মাঝে বা শেষে। শব্দের মাঝে বা শেষে বসলে কি রকম উচ্চারণ হবে? আর ভাচ্চিম, ভাচ্চিম হিসেবে বসলে কি রকম উচ্চারণ হবে? আচ্ছা, আমাদের প্রথমটাই হচ্ছে আমাদের গিয়ক। আপনারা বইয়ের মধ্যে দ্বারা দেখছেন, বইয়ের মধ্যে আছে এভাবে, অনেকে এভাবে লেখার চিন্তা করেন, চেষ্টা করেন বা শিখেন। এটা রং। রং কোন সেন্সে? এটা হচ্ছে আপনার লাইক টাইপ রাইটিং, টাইপ হ্যান্ড, অফিসিয়াল লাইক সাইনবোর্ড, ব্যানার বা এই টাইপের যে ফর্মাল জায়গাগুলো আছে ওইসব জায়গায় এটা ব্যবহৃত হয়। কিন্তু লেখ্য ভাষা এবং কথ্য ভাষায় এটা হচ্ছে কি সবার মধ্যে সবচেয়ে চর্চিত এটা।
তো বলতে পারেন এটা হচ্ছে 90% জায়গায় এটা ব্যবহৃত হয়, 10% জায়গায় এটা ব্যবহৃত হয়। সো আমরা তো অবশ্যই যেটা বেশি ব্যবহৃত হয় আমরা সেটাই শিখবো। সো আমরা এটা শিখবো, এটা না। আচ্ছা, আবারও দেখাচ্ছি, দেখেন মাথাটা ছোট, লেজটা বড়, এবং আমি টেনে নিচে ছেড়ে দেব। এটা কিন্তু এমন করে দেবেন না, দেখতে ভাল লাগবে না। এমন করে দেবেন না, দেখতে অনেক স্যাভেনের মতো লাগে। এভাবে না, হালকা কার্ভি হবে। প্রথম দিকে একটু সমস্যা হবে, লিখতে লিখতে দেখবেন সহজ ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গিয়ক। গিয়ক শব্দের শুরুতে বসলে ওর উচ্চারণ খ, খয়ের মতো হবে। মাঝে বা শেষে বসলে ওর উচ্চারণ একদম গয়ের মতো হবে। আর নিচে বসলে, ভাচ্চিমিশে বসলে, এইটা আপনাদেরকে আলগা মুখস্থ করতে হবে না। ভাচ্চিমটা আপনারা জানেন, কিন্তু উচ্চারণটা কি, এই দুইটা তো আপনাদেরকে মুখস্থ করতে হবে, জানতে হবে, কারণ কি দুইটা আপনাদের কোথাও নাই। কিন্তু ভাচ্চিমের উচ্চারণ, প্রত্যেকটার নামের শেষের অক্ষরটাই হচ্ছে ওর ভাচ্চিমের উচ্চারণ। গিয়কের ভাচ্চিমের উচ্চারণ হচ্ছে এই যে ক, ওর ভাচ্চিমের উচ্চারণ হচ্ছে ক। প্রত্যেকটা নাম, তার মানে হচ্ছে নামটাকে ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো শিখবেন। নামের শেষের যে বর্ণটা আছে এটি হচ্ছে ওর ভাচ্চিমের উচ্চারণ। তাহলে কি দাঁড়ালো, গিয়কের শুরুতে বসলে দাঁড়াবে খ, মাঝে বা শেষে বসলে হবে গ, আর ভাচ্চিমে এসে বসলে ক। ওর নাম হচ্ছে গিয়ক। আবারও দেখাচ্ছি লেখাটা, দেখছেন, উপর থেকে নিয়ে হালকা ছেড়ে দেন, গিয়ক। এটা ভেরি ইম্পর্টেন্ট, কেননা এটা থেকে আমাদের আরো 4টা আসছে, টোটাল 3টা আসছে। এই প্যাটার্ন থেকে আরো 3টা, আমরা আরো 3টা, টোটাল 4টা আমরা এই অক্ষর তৈরি করব। আচ্ছা, গিয়ক। গিয়কের পরে আসতেছে আমাদের 2 নম্বরটা হচ্ছে নিয়ন। নিয়ন খুবই সিম্পল, সোজাসুজি নামবে, সোজাসুজি যাবে। দেখেন, আপনি এভাবে ভেবে লিখতে পারেন। আপনাদেরকে আমি একবারই বলছি, আমি যেভাবে দেখাবো সেই অর্ডারে লিখবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনারা যখন লিখতে যাবেন তখন আপনাদের সমস্যা পড়তে হবে যদি আপনারা এটা ফলো না করেন। নিয়ন, নিয়নটা হচ্ছে আমরা শব্দের শুরুতে বসলেও দন্তান্ন, মাঝে বা শেষে বসলেও দন্তান্ন, আর ভাচ্চিম উচ্চারণ কি হবে, আমাদের শেষে আছে দন্তান্ন। 3 জায়গাতেও দন্তান্ন, কোনো প্যাচ নেই, সরাসরি নিয়ন। নিয়ন। 3 নম্বরটা আমাদের হচ্ছে দ্বিগুত। দেখছেন আমি কিভাবে লিখছি, একটু প্যাটার্নটা খেয়াল করেন। দ্বিগুত, অনেকে আছে এভাবে লেখে, না, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করবেন। সেটা হচ্ছে প্রথমে উপরের দাগ যাবে, তারপর নিচের দাগ যাবে, নিয়ন। উপরে একটা দাগ দিয়ে এরপর নিয়ন দিলে যেটা হয় এটা হচ্ছে দ্বিগুত। দ্বিগুত যদি শব্দের শুরুতে বসে ধ এবং দ এর মাঝামাঝি, আপনার প্রথম দিকে ধ পড়তে পারেন, দ পড়তে পারেন, কিন্তু যখন আমরা ডিপে যাব তখন দেখতে পাবেন ও ধ না দ না, দুজনের মাঝামাঝি একটা উচ্চারণ হয় শব্দের শুরুতে বসলে, কিন্তু মাঝে আর শেষে বসলে ও ডাইরেক্ট দ এর মতো উচ্চারিত হয়, নো প্রবলেম। আর ভাঁচি মিশিয়ে বসলে অ্যাজ ইউজুয়াল শেষের 3 নম্বর বর্ণটা আমাদের হচ্ছে শেষ কি আছে, ত। এ হচ্ছে আমার দ্বিগুতের উচ্চারণ। ধ, দ এর মাঝামাঝি এক জায়গায় বসবে, শেষে বসলে, মাঝে বা শেষে বসলে দ, নিচে বসলে ত। চার নম্বরটা হচ্ছে রিয়ল। রিয়ল, রিয়ল শব্দের শুরুতে বসলেও র, মাঝে বা শেষে বসলেও র, ভাচ্চি মিশে বসলে ল। কোনো ভাচ্চিমে কোনো রকম এক্সেপশন হবে না, সবগুলোতে সেম টু সেম, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ওর ভাচ্চিমের উচ্চারণ। খুবই সিম্পল, একদম সিম্পল। রিয়ল।
5 নম্বরটা হচ্ছে দেখেন মিয়ম। ভাইয়া মাঝে বসলে কি হবে? র শুরুতে বসলেও র, র মাঝে বসলেও বা শুরুতে শেষে বসলেও বসলেও র, র, মাঝে বসলেও বা শেষে বসলেও র, নিচে বসলে ল। নিচে বসলে ল। আচ্ছা, এটা হচ্ছে মিয়ম। দেখেন আমি আবার কিভাবে লিখতেছি, প্রথমে এভাবে, পরে এভাবে, প্রথমে এভাবে, পরে এভাবে, মিয়ম। শব্দের শুরু, শব্দের মাঝে বা শেষ, শব্দের ভাচ্চিম সব জায়গাতেই ও ময়ের মতো উচ্চারিত হবে, লাইক নিয়নের মতো। নিয়ন যেমন সব জায়গাতেই ন, মিয়মও সব জায়গাতেই ম। ভাইয়া বাথরুমটা কি আরেকবার একটু বললে ভালো হতো, ভুলে গেলাম। ভাচ্চিম ছিল শব্দের শুরুতে যে নিচে যে বসে, একটা শব্দের ও নিচে আচ্ছা বসে যে। ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ শেষেরটা একটু আবার বলেন কষ্ট করে, মানে লেখাটা ভুলে গেছি। মিয়ম, মিয়ম। বারবার বলতেছি, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লিখবেন, আপনাদের জন্য কিন্তু ভবিষ্যৎ সহজ হবে। নিয়ম। শব্দের শুরু ভাই এটা মাঝে বা শেষে কি হিসাবে বসবে? ম, সব জায়গাতে সে ম, শুরুতেও ম, মাঝে বা শেষেও ম, নিচে বসলেও ম। নিয়ম। এটা হচ্ছে আমাদের বিয়প। এর উচ্চারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয়ের মতো উচ্চারিত হয়, তবে বয়েরও একটা টান আছে, তাই পুরোপুরি বাদ দেওয়া যাবে না। তার মানে কি দাঁড়াচ্ছে, ভ এবং বয়ের মাঝামাঝি এক জায়গায় উচ্চারণ হয়। আপনারা ভ পড়তে পারেন, ব পড়তে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা যখন সামনে আরো আগাবো তখন আপনি নিজেকে পিউরিফাই করতে পারবেন, নো প্রবলেম। মাঝে বা শেষে বসলে ডাইরেক্ট ব, নিচে বসলে প। বিয়প খুবই সিম্পল, ইউর মতো আঁকবেন, মাঝখানে টান দিয়ে দেবেন। এটা হচ্ছে আমাদের বিয়প। এবার আসতেছে আমাদের শিয়ত। প্রথমে বলছিলাম গিয়কের থেকে কিন্তু এটা আসতেছে, আমাদের গিয়ক ছিল এটা, নক্তারা বাদ দিলেই ওর লেজটা আসতেছে, এখান থেকে একটা টান দিলেই হয়ে যাচ্ছে শিয়ত। আবারও দেখাচ্ছি, হালকা কার্ভ, টান। এই দাগটার প্যারালাল একটা দেখেন সমান্তরাল একটা ব্যাপার আছে, একটা কোণ উৎপন্ন হয়েছে এবং সমানভাবে কোণটা উৎপন্ন হয়েছে, দেখতে সুন্দর। শিয়ত এটা খুবই সেনসিটিভ, কারণ এটার ম্যাক্সিমাম জায়গায় এটার ব্যবহার আছে, এবং এর উচ্চারণ যদি ঠিক মতো না করেন আপনার কথা খুবই বিশ্রী হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি সতর্কতা অবলম্বন করতে বলবো, অন্যগুলাতে যেমন তেমন এটাতে মাস্ট আপনাদের উচ্চারণ বুঝতে হবে। কি বুঝতে হবে আমি একটু পরে বলতেছি। দেখেন শিওরটাকে অনেকে লেখে এভাবে, লেখে এভাবে লিখবেন না, এটা ওই যে বললাম প্রিন্টিং বা আপনার সাইনবোর্ড এসব জায়গায় ব্যবহৃত হয়। অনেকে আছে এভাবে লেখে, না, চেষ্টা করবেন আমি যেভাবে লিখতেছি সেভাবে। কি হবে, হালকা কার্ভ, সাথে নিচের টান, বেশি বড় হয়ে গেছে, দুইটা যাতে দুইটা পা যাতে সমান থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, শিয়ত, শিয়তের উচ্চারণ বইয়ের মধ্যে আপনারা পাবেন দন্তাস্য, মাঝে বা শেষে বসলো দন্তাস্য, নিচে বসলে ত। এখন এটা কোন দন্তাস্য, এটা সবচেয়ে সহজ এক্সপ্লেনেশন হচ্ছে ইংরেজি এস। ইংরেজি এস এর যে উচ্চারণ, লাইক মোবাইল সিম, তারপরে আমরা তরকারি খাই সিম, এই টাইপের যে স, এই স এর মতো উচ্চারণ হয়, এস, এস এর মতো উচ্চারণ হয়। বাংলার দন্তাস্য চেতে এস এর উচ্চারণটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি দন্তাস্য উচ্চারণ কিন্তু আমাদের সমাস, তালি ভাষার মতো উচ্চারণ হয়, কিন্তু এস এর উচ্চারণে কিন্তু তালি ভাষা উচ্চারণ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি তালি ভাষার মতো উচ্চারণ করতে গেলে আমাকে এস এর সাথে একটা এইচ লাগাইতে হবে, তখন আমাদের হবে স এর মতো উচ্চারণ। সো এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইংরেজি এস, এটা হচ্ছে গরু উচ্চারণ সঠিক। শিওর।
এবং আমি যে অর্ডারে আপনাদেরকে শেখাচ্ছি লাইক গিয়ক, নিয়ন, দ্বিগত, রিয়ল, মিয়ম এভাবে যে শেখাচ্ছি এটা এই অর্ডারই শিখবেন। মনে রাখবেন কোরিয়ানরা এটা এভাবে শিখে। সো ওদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। এরপর হচ্ছে আমাদের 8 নাম্বার ইয়ং। ইয়ং এটা একটা গোল, অনেক জায়গায় আছে গোল দিয়ে দেয়, নো প্রবলেম। তবে মেইনলি ওর এটা হচ্ছে গিয়ে রসগোল্লার মতো, একটু চ্যাপ্টার মতো, একটু চ্যাপ্টার মতো হবে, এটাতে ওর সৌন্দর্য বাড়ে। বাট আপনি যদি গোল দিতে পারেন, গোল দেন, তাতে সমস্যা নেই। ভাইয়া গোল কি দুইটা হবে নাকি একটা? একটা আচ্ছা, একটা ইয়ং এর শুরুতে মানে উপরে মূল বর্ণ হিসেবে ইয়ং এর কোনো উচ্চারণ নাই। শুধুমাত্র ভাচ্চিমের বেলায় ওর উচ্চারণ উনিষ্কারের মতো হবে। ইয়ং এর মূল বর্ণ হিসেবে কোনো উচ্চারণ নাই, অর্থাৎ উপরে থাকলে শুরুতে বা মাঝে শেষে যেখানে বসুক ওর কোনো উচ্চারণ নাই। তাহলে কি হবে? ওর উচ্চারণ স্বরবর্ণের মতো হবে। মানে এটা আমরা পরে আবার এক্সপ্লেনেশনে যাব, আবার প্যাচ লেগে যাবে। ওর মূল কথা হচ্ছে ওর উপরে কোনো উচ্চারণ নেই, নিচে বসলে ভাচ্চিম হিসেবে বসলে উনিষ্কারের মতো উচ্চারণ হয়। অহংকার, অঙ্ক, এই যে অং, এটা এবার এটা হচ্ছে ইয়ং। এরপর হচ্ছে আমাদের গিয়ক সাথে লেজ, এটা হচ্ছে আমাদের জিয়ত। এটা হচ্ছে আমাদের জিয়ত। এর উচ্চারণ হচ্ছে ঝ এবং বরিগাত জ এর মাঝামাঝি একটা জায়গায়। মাঝে বা শেষে বসলে বরিগাত জ, ভাচ্চিম হিসাবে বসলে ত। আবারও দেখাই, গিয়ক লেখেন, একটা নক্তা দেন, অর্থাৎ শিয়তে বলতে পারেন, উপরে একটা নক্তা আছে, দেখছেন? তিনটাই কিন্তু কাছাকাছি। এটা হচ্ছে জিয়ত। এরপরে আসতেছে একটা নক্তা, তারপরে জিয়ত, এটা হচ্ছে ছিয়ত। ছিয়ত এর উচ্চারণ আমাদের বইয়ের মধ্যে আছে ছ, মাঝে বা শেষে বসলে ছ, নিচে বসলে ত। তবে এর উচ্চারণটা হচ্ছে অনেকটা ছয়ের মতো, লাইক আচ্ছা। আমরা যে পড়ি আচ্ছা, এই আচ্ছার মতো এভাবে করে সে একটা গোত্তা খাবে, নট স, ছাতা, এভাবে কিন্তু সে হয় না, সে হয় ছাতা, ছিনগু, মানে একটা বাড়ি খায় সে মুখের মধ্যে। তা বইয়ের মধ্যে যদিও আছে স, কিন্তু অ্যাকচুয়ালি তার উচ্চারণ হচ্ছে ছয়ের মতো। আপনাদেরকে একটা লেখা জিনিসটা দেখাচ্ছি আবারও, নক্তা, তারপর আপনার জিয়ত, এটি হচ্ছে আমাদের ছিয়ত। এখন আপনাদেরকে আমি বলছিলাম এই বর্ণগুলো আসে আপনার চাইনিজ একটা প্রভাব আছে, ফলে চায়নার মতো করে অনেক সময় তাদের লেখে। যেমন উপরে যে নক্তাটা আছে চাইনিজ নক্তার মতো হলে এটা এভাবেও হতে পারে, অবাক হবেন না। অনেক সময় এটা এভাবেও হতে পারে, তাতেও কিন্তু অবাক হবেন না। নক্তা যেভাবে থাকুক না কেন, উপরে নক্তা থাকার মানেই হচ্ছে এটা হচ্ছে ছিয়ত। এটা হচ্ছে গিয়ে চাইনিজ প্রভাবটা যখন বেশি থাকে তখন দেখা যায় এরকম নক্তাগুলোকে তারা এভাবে খাড়া দেয় বা পাশে কাত করে দেয়। বইয়ের মধ্যে আপনারা পাবেন অনেক জায়গায়। এরপর হচ্ছে খিয়ক। খিয়ক দেখেন, আমি দুইবার লিখতেছি কিন্তু এটা কিন্তু দুইটা না, একটাই। গিয়ক লেখছেন, পাশে প্যারালাল করে একটা নিচে একটা দাগ দেন, দেখেন
এই দাগ সমান, এই দাগের মাথা সমান, এই ব্যাপারগুলো মাথা রাখবেন। এটা যাতে কোনোভাবে যাতে কাটচিত না হয়, লাইক এটা এভাবে না দিয়ে আপনি এভাবে দিলেন, নো, কোনোভাবে কাটচিত করা যাবে না, সুন্দর করে প্যারালাল আকারে ওকে দিতে হবে। এটা হচ্ছে ক্ষিয়ক, শব্দের শুরুতে বসলেও খ, মাঝে বা শেষে বসলেও খ, নিচে বসলে ক, ক্ষিয়ক। এরপর হচ্ছে আমাদের থিয়ত, ই এর মতো, তবে ই এর সাথে পার্থক্য হচ্ছে এটা আমাদের দ্বিগুতের মতো লিখতে হবে, উপরে এক টান, নিচে এক টান, মাঝখানে এক টান, তিনটা মাথাই সমান হবে, এই এক জায়গাতেই ই এর সাথে ওর পার্থক্য। এটা হচ্ছে ই আর এটা হচ্ছে থিয়ত। এখন এটাকে অনেক ইয়াতে কোরিয়ানরা এভাবেও লেখে, এভাবে করে একটু বাঁকা করে এভাবে লেখে, কোনো সমস্যা নেই, এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন। প্রথম দিকে আপনাদের এটাই কমফোর্ট লাগবে, পর আস্তে আস্তে লিখতে লিখতে দেখবেন যে একটু লেখা গোলা, মানে আপনি যখন টানা লিখতে যাবেন লেখা গোলাকৃতির হয়ে যায়, তখন এটা লিখতে সুবিধা হয়। থিয়ত, থিয়তের উচ্চারণ শব্দের শুরুতে বসলেও থ, মাঝে বা শেষে বসলেও থ, ভাচ্ছি মিশে বসলে ত, থিয়ত। হুম, আর আছে আমাদের দুইটা, 12টা আমাদের হয়ে গেছে। এরপর আছে আমাদের ফিয়প, ফিয়প, দেখেন বড় ভাই, ছোট ভাই দুইটা, আবারও বড় ভাই, এরা আর এরা, এরা সমান সমান, এরা সমান সমান, দেখতে পাচ্ছেন এ আর এ কিন্তু সমান সমান নয়, এটা কিন্তু খেয়াল করবেন, কখনো যাতে এটা এরকম না হয়, এমন দিলেন তারপরে এমন দিলেন তারপরে এমন দিলেন, নো, দেখতে খুব বিশ্রী লাগবে এবং হবেও না। তো ফিয়পটা কিভাবে হবে? এভাবে, শব্দের শুরুতে বসলে ফ, মাঝে বা শেষে বসলেও ফ, নিচে বসলে প। এখানেও এটার উচ্চারণ অ্যাকচুয়ালি পয় ফ এর মতো, পয় ফ একসাথে, যেমন আফা, আফা, মানে পয় প বা পয় ফ একসাথে উচ্চারণ করলে যেরকম একটা বাড়ি খায়, আফায়ও, তারপরে আর কি আছে, আর মনে পড়ে না, আচ্ছা যাই হোক, এরকম হচ্ছে আর কি, একটু গোত্তা খায়। আপনারা আপাতত ফ পড়েন, সমস্যা নেই, মাথা রাখবেন এটা উচ্চারণ পয় ফর মতো উচ্চারিত হয়। ফিয়প, সর্বশেষ নক্তা ইয়ং, এটা হচ্ছে আমাদের হিয়ত, হিয়ত, শব্দের শুরুতে বসলে হ, মাঝে বা শেষে বসলে হ, নিচে বসলে ত। এটা ওই যে বললাম চাইনিজ অ্যাকসেন্ট অনুযায়ী অনেক সময় এটা এভাবেও তারা লিখতে পারে, এভাবেও লিখতে পারে, কিন্তু যেটাই হোক এটা হচ্ছে হিয়ত। কিন্তু এটা কিভাবে লিখবেন? এক টান, দুই টান, গোল্লা, এই হচ্ছে আমাদের হিয়ত। এখন আমরা যদি ভাই এর আগেরটা হ্যাঁ, ইয়োপের হচ্ছে মাঝে শেষে আর হচ্ছে কি বলে ফ, বাচ্চিম কোনটা হবে? ভাচিম প, প, দুইটাই শেষের দুইটাই প। ভাইয়া
হিয়তে শুরুতে কি হবে? হিয়তে শুরুতে আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। ফিয়প। আমি আবার বলতেছি, ফিয়প। ফিয়প হচ্ছে ফ, ফিয়প হচ্ছে ফ, প। আর হিয়ত হ, হ, ত। আর কোনো কনফিউশন আছে? না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। এখন যদি আমরা সবগুলোকে একসাথে লিখি, গিয়ক, নিয়ন, দিগুত, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। এই হচ্ছে আমাদের 14টি ব্যঞ্জন বর্ণ। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14টি ব্যঞ্জন বর্ণ। লাইক মাথাটা হবে ছোট্ট, এরপর নিচের দিকে নামাইতে হবে, ছোট্ট নিচের দিকে নামাইতে হবে, ছোট্ট নিচের দিকে নামাইতে হবে। ঠিক আছে, এটা যাতে এমন গোল না হয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। আর এটা ঠিক করলে বাদ বাকিগুলো দেখবেন যে আপনার শিয়ত জিয়ত এগুলো ঠিক হয়ে যাবে। ভাইয়া আবার একটু সবগুলা লিখবেন, মানে কিভাবে শুরু করতেছেন এটা একটু দেখবো, মানে কোথা থেকে শুরু করতেছেন আচ্ছা, সব, সবাই দেখেন, সবগুলা একটার পর একটা। সবাই দেখেন। গিয়ক, গিয়ক, নিয়ন, নিয়ন, দিগুত, দিগুত, রিয়ল, রিয়ল, মিয়ম, মিয়ম, বিয়প, বিয়প, শিয়ত, শিয়ত, ইয়ং, ইয়ং, জিয়ত, জিয়ত, ছিয়ত, ছিয়ত, খিয়ক, খিয়ক, থিয়ত, থিয়ত, ফিয়প, ফিয়প, হিয়ত, হিয়ত। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ 14টি। আপনার আত্মস্থ এমন হইতে হবে, আমি আপনাকে বললাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ফাহাদ। হ্যাঁ, ভাইয়া সমস্যা তো এই জায়গায় না, সমস্যা হচ্ছে স্বরবর্ণ যেগুলো করাইছেন না, হুম, স্বরবর্ণ যেটা করাইছেন ওইটা মনে আছে, কিন্তু যুক্ত স্বরবর্ণ গুলো অনেক চেষ্টা করার পরও মানে আয়ত্তে আনতে পারতেছেন না। ওইগুলো মানে যে উচ্চারণ যেটা ওইটা এক এক সময় এক এক রকম হয়ে যায়। আমি আপনাদেরকে বলছিলাম যুক্ত স্বরবর্ণ মুখস্থ করার কিছু নাই, শুধু উচ্চারণগুলো ছাড়া আমরা লিখব স্বরবর্ণ থেকে। আপনাদেরকে বলছিলাম আমার স্বরবর্ণের প্রথম দুইটা হচ্ছে আ, ইয়া। এই দুইটা থেকে আমি দুইটা যুক্ত স্বরবর্ণ তৈরি করব। শুধুমাত্র ই যুক্ত করি, ই। আমাদের সর্বশেষ একটা ছিল ই, এটা নিশ্চয়ই মনে আছে। এটাকে আমি শেষে বসায় দেব। আ লিখলাম, সাথে ই বসায় দিলাম, হয়ে গেল এ। গলার ভেতর থেকে জোরে চাপ দিয়ে বলবেন এ। ইয়া, ইয়ার পিছনে আমি একটা ই বসায় দেব, সাথে আবার একটা রশি দিয়ে এ বসায় দিলাম, হয়ে গেল ইয়ে। এ, ইয়ে। নৌফ, ইয়েস। ভাইয়া আমার ব্যঞ্জন বর্ণ
মানে বর্ণ রিলেটেড একটা প্রোনাউন্সিয়েশনে একটু বারবার কনফিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যেই সিওতের যে উচ্চারণটা ওটা বলেছেন এস এর মতো করতে। রাইট। ভাই এখন এস এর মতো যদি আমি প্রোনাউন্স করতে যাই তাহলে ওটা উচ্চারণ চলে আসে সিওত, বাট সিওত নামে তো অলরেডি একটা বর্ণ আছে। তো সেটার সেই জন্য আমি ক্ষেত্রে মানে বলছিলাম ওর উচ্চারণটা হচ্ছে চয় ছয়ের মতো, যদিও কিন্তু এটা না, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে চয় ছয়ের মতো। আমাদের বইয়ের মধ্যে আপনি পাবেন। আমি এই জন্য আপনাদেরকে বই, আমার কাছে আপনার এটার বেসিক বই আমার কাছে আছে, কিন্তু আমি বেসিক বই নিজে গবেষণা করে দেখছি আপনাদের সমস্যা তৈরি করবে। এই জন্য আপনাদেরকে আমি শুধু বই দিচ্ছি, বেসিক বই দিচ্ছি না। তো এটার কারণ হচ্ছে কি বইয়ের মধ্যে আছে আপনার সিয়তের উচ্চারণও এর মতোই হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই জন্য বললাম এটার উচ্চারণ হচ্ছে কি ছয়ের মতো, আর ওটা হচ্ছে কি এর মতো। যেমন আন্যং হাসেয়ো, আন্যং হা সে ইয়ো, এটাতে আপনার সব জায়গাতে এটা লাগবে। আপনি যার সাথে দেখা করেন, বন্ধু বান্ধব, অফিস আদালত, স্কুল কলেজ, যেখানে যান না কেন, দোকানপাট, হাসপাতাল, যত জায়গায় আপনার এটা লাগবে। আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা এটাকে কি উচ্চারণ করে জানেন? আনিয়ং হাসেইও, হাসেইও। এটা যে কি পরিমাণ শ্রুতিকটু আপনারা কল্পনা করতে পারবেন না। আমার কানে লাগলে আমার প্রচন্ড পেইন হয়, আমার নিজের কানে লাগলে আমার প্রচন্ড পেইন হয়। আর যারা কোরিয়ান তাদের কাছে কেমন লাগে? তো এটা হচ্ছে কথা, এটা উচ্চারণ হচ্ছে এর মতো, আনিয়ং হাসেইও। তবে হ্যাঁ, এর উচ্চারণ তালি ভাষার মতো আছে, তালি ভাষার মতো আছে। যেমন ধরেন একটা শব্দ আছে শিরোহাদা, শিরোহাদা, এখানে শিয়ত আছে কিন্তু উচ্চারণ কি দাঁড়াচ্ছে? শিরোহাদা। এমন আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ওর উচ্চারণ হচ্ছে কি এস এর মতো। ঠিক আছে, আর কিছু? না ভাইয়া, বাট আমি মানে ডিফারেন্স করতে পারতেছি না। আমি যে একটা ডিফারেন্সিয়েট ভাবে প্রোনাউন্সিয়েশন করবো এটা আমি মানে ট্রাই করতেছি না। আপনি যদি আরেকবার প্রোনাউন্সিয়েশন আপনাকে, গুলো বলে আপনি দেন ভাইয়া। কিন্তু এখনো ওদিকে যান নাই, আমরা এখনো বইয়ে যাই নাই। আমরা যখন যাব তখন আপনাকে আরো ক্লিয়ার করে দেবো। শুধু আপনাদেরকে একটা জ্ঞান দিচ্ছি, আপনারা শুধু মাথায় রাখেন। কথাটা বুঝতে পারছেন? শুধু মাথায় রাখেন। দন্তাস্ব মানে জি ভাইয়া। আপনি পড়ে যেমন ধর আপনার সিয়ত, সিয়তের আপনার সিয়তের মধ্যে কিন্তু আপনার উচ্চারণ, ওর নাম আপনি পড়তেছেন, উচ্চারণ কিন্তু করতেছেন না। উচ্চারণে আপনি সিয়ত পড়বেন, মানে পড়েন, করে পড়েন, কোনো সমস্যা নেই। যেহেতু সিয়তে গিয়ে আপনার ছ, আর সিয়তে গিয়ে স। যদি উচ্চারণ করতে না পারেন তাহলে সিয়তে গিয়ে আপনি পড়েন দন্তাস্ব, আর সিয়তে গিয়ে পড়েন স, কোনো সমস্যা নেই। নিজের মতো যতটুকু বুঝতে পারেন, এখন আপনার বোঝা দরকার। আপনি যত বেশি বুঝবেন, প্র্যাকটিস করবেন, চোখের সামনে আসবে, তখন আমরা সংশোধন করতে পারবো, তখন সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইয়ে। দেখেন আমাদের স্বরবর্ণ, এটা প্রশ্ন করছিল কে? আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ তো না? ইয়া নিয়ে স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ নিয়ে। জি ভাইয়া, আমার হ্যাঁ, তো ইয়ে, আমরা স্বরবর্ণ আ ইয়া থেকে ইয়ে তৈরি করলাম, এই একটা গেল। এরপর আমাদের আছে অ এবং ইয়, এদের সাথে আমি ইটাকে বসায় দেব। এটা উচ্চারণ হবে এ, এটা উচ্চারণ সামনে একটা রস্যই বসবে, আর একটা আর এ। দেখেন স্বরবর্ণের মধ্যে কিন্তু সেম প্যাটার্ন ছিল। আয়ের সাথে আমরা একটা রস্যই দিয়ে ইয়া বানাইছিলাম, অ এর সাথে একটা রস্যই দিয়ে ইয় বানাইছিলাম, একটা শুধুমাত্র বসে বসে দুইটা ক্যারেক্টার তৈরি ছিল আমাদের স্বরবর্ণতে। ঠিক একইভাবে দেখেন যুক্ত স্বরবর্ণতেও কিন্তু সেম টু সেম। এ, ইয়ে, দেখেন এর সামনে একটা বসছে, হয়ে গেছে ইয়ে, দুইটা। এটা এ, একটা রস্যই বৈশা ইয়ে, এ দেখেন দুইটা হয়ে গেল। এই আমাদের চারটা কিন্তু শেষ। এরপর আপনাদেরকে বলছিলাম ও, ও থেকে আমরা বানাবো তিনটা, আর উ থেকে বানাবো তিনটা। ও থেকে তিনটা বানাবো, উ থেকে তিনটা বানাবো। দেখেন আমি বলছিলাম ও এর সাথে আয়ের সম্পর্ক, আয়ের সম্পর্ক। আ থেকে আমরা যুক্ত স্বরবর্ণ তৈরি করছিলাম এ,
আর এই যে বলছিলাম ইটা সবার সাথে একবার করে যাবে, এই ইটা, তাহলে এইটা। ঠিক একইভাবে উ এর সাথে অ এর সম্পর্ক, অ থেকে আমরা যুক্ত স্বরবর্ণ কি তৈরি করছিলাম, এ তৈরি করেছিলাম, আর সাথে একটা ই বসবে। দেখেন এর সাথেও এই তিনটা বসবে, এর সাথে এই তিনটা বসবে। দেখেন ও এর সাথে আমরা বসাচ্ছি প্রথমে আ, হয়ে গেল ও আ। ও এর সাথে আমরা বসাবো এখন এ, হয়ে গেল কি ও এ। ও এর সাথে আমি এখন বসাবো শেষে আছে কি ই, এটা হয়ে গেল ওয়ে। ও এর সাথে ই লাগলে হওয়ার কথা ছিল ওই, আমি বলছিলাম এটা একমাত্র ডিফারেন্স, এটা উচ্চারণ হবে ওয়ে। আচ্ছা, উ এর সাথে আমরা এখন বসাবো অ, হয়ে গেল উ অ, উ অ, উ অ। আবারও উ এর সাথে আমরা বসাবো এ, হয়ে গেল উ এ। উ এর সাথে আমরা বসাবো সর্বশেষ ই, হয়ে গেল উ আর ই, উই। উ এর সাথে অ, উ এর সাথে এ, উ এর সাথে ই, উ অ, উ এ, উই। বাস, এই আমাদের চলে গেল। আমরা আ থেকে পাইছি দুইটা, অ থেকে পাইছি দুইটা, চারটা, ও থেকে পাইলাম তিনটা, সাতটা, উ থেকে পাইলাম তিনটা, 10টা, আর একটা বাকি। আমাদের সর্বশেষ একটা ছিল উ, এই উটা তো বাকি রয়ে গেছে। এই উ এর সাথে এখন আমাদের ইটাকে আমরা বসায় দেব, হয়ে গেল উই। একটু টান দেব যাতে আমি বুঝতে পারি এই উ এর সাথে এই উটা পার্থক্য করার জন্য। এদের উচ্চারণ কিন্তু অলমোস্ট সেম, এদের উচ্চারণ অলমোস্ট সেম, এই কারণেই আমি কি করতেছি, এটাকে বলতেছি উই, এটাতে উই, যাতে আমি বুঝতে পারি আমি কোনটা পড়তেছি। এই তো আপনার 11টা হয়ে গেল। আব্দুল্লাহ বুঝতে পারছেন? জি ভাইয়া, জি। জি ভাই বুঝতে পারছি। ওকে, বারবার একই কথা বলতেছি। একটু আগে যেটা বলতেছিলাম, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যেটাই বলি না কেন, লাইক আমি আপনাকে বললাম বিয়প, বিয়প লেখেন, আপনি কি করলেন, লিখে ফেললেন। আপনাকে বললাম ছিয়ত, আপনার চোখের সামনে এটা ভাসতে হবে, আমি বলবো আর সাথে সাথে আপনি লিখে ফেলবেন, তখনই আপনি বুঝতে পারবেন আপনার পড়া ঠিক হচ্ছে। কিন্তু আপনাকে আমি বললাম বিয়প, আপনি কি করলেন, গুনতেছেন, গিয়প, নিয়ন, দ্বিগুত, রিয়ল, নিয়ম, বিয়প, ও আচ্ছা যেটা বিয়প। এই যে আপনাকে 5টা থেকে 6টা গুণে তারপর আপনাকে মনে করতে হচ্ছে, তাহলে কিন্তু হবে না, কোনোভাবেই হবে না। তাহলে আমাদের স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শেষ হয়ে গেল। আচ্ছা, আমাদের সময় আছে, আমরা আজকে আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণটাও শেষ করে দেব। যুক্ত ব্যঞ্জন বর্ণটা খুবই মজার, কারণ কি ও ঠিক যুক্ত স্বরবর্ণের মতোই, ও নিচে আলাদা কোনো স্বরবর্ণ মানে ব্যঞ্জন বর্ণ না, ও ব্যঞ্জন বর্ণ থেকেই তৈরি হয়েছে। আমরা দেখেন, আমরা প্রথমে পড়েছিলাম কি গিয়ক, এটার সাথে আমি যখন আরেকটা গিয়ক পাশাপাশি বসাবো, এটাকে বলতেছে সাংগিয়ক। সাং মানে হচ্ছে যুক্ত, সাং মানে যুক্ত, যুক্ত গিয়ক, সাংগিয়ক মানে যুক্ত গিয়ক। গিয়ক তো আমরা চিনি, দুইটা পাশাপাশি গিয়ক হলে সাংগিয়ক। দেখেন এদের কিন্তু এত বড় ফাঁকা হবে না, আবার এটাও হবে না, হালকা ফাঁকা রাখবেন, লাইক এভাবে, এভাবে। এটা হচ্ছে আমাদের সাংগিয়ক। সাংগিয়কের উচ্চারণ হচ্ছে কি ক। দেখেন আমাদের ব্যঞ্জন বর্ণে কোনো ক নাই। আপনি যদি মূল বর্ণ হিসেবে কলা, কাকা এগুলো বলতে যান, তাহলে আপনি কোথায় পাবেন, ওখানে তো গ আছে, খ আছে, ক তো নাই। এটাকে তারা মেকআপ করার জন্য সাংগিয়কের উৎপাদন করছে। সাংগিয়কের উচ্চারণ হচ্ছে ক। সাংগিয়ক যখন উপরে বসতেছে ক, মাঝে বা শেষে বসলেও ক, নিচে বসলেও ভাচিম হিসেবে বসলেও ক, এটা হচ্ছে সাংগিয়ক। তারপরে আমাদের সিরিয়াল বে আছে সাং দ্বিগুত।
এটা হচ্ছে সাং দ্বিগুত। এটা হচ্ছে আমাদের কি মেকআপ করবে? ত। আমাদের ত নাই, সামনে বসলেও ত, মাঝে পাশে এসে বসলেও ত, ভাচ্চিম হিসাবে ও বসবে না। সাং দ্বিগুত ভাচ্চিম হিসাবে বসে না, তাই ওর কোনো ভাচ্চিমের উচ্চারণ নেই। সাং দ্বিগুত ত ত, সাং দ্বিগুত যুক্ত দ্বিগুত। সাং বিয়প, এটা আমাদের মেকআপ করবে, প এর কাজ মেকআপ করবে। প, আমাদের মূল বর্ণে প নাই, এটাকে মেকআপ করার জন্যই সাং বিয়পের উৎপাদন। ও প্রথমে বসলেও প, মাঝে পাশে এসে বসলেও প, ও ভাচ্চিম হিসাবে বসবে না, তাই ওর কোনো উচ্চারণ নেই। সাং বিয়প যুক্ত বিয়প। সাংশিয়ত, সাংশিয়ত, এটা হচ্ছে তালি ভার্স বা মূর্ধন্য স, যেটাই বলেন না কেন। আর নিচে বসলে ত। সাংশিয়ত, খুব বেশি ক্লোজ হবে না, আবার খুব বেশি ফাঁকাও হবে না, কাছাকাছি, দেখতে যেতে সুন্দর লাগে। হচ্ছে সাংশিয়ত। এটা যদিও আমরা বলতেছি তালিবাস মূর্ধন্য স, বইয়ের মধ্যে এটা এভাবেই আছে, কিন্তু এরও অনেক জায়গায় শুধুমাত্র শিয়তের মতো উচ্চারিত হয়। আপনারা বইতে পড়তে গেলেই দেখতে পাবেন, বাট খেয়াল রাখেন, এখন দরকার নেই। তালিবাস মূর্ধন্য স হিসাবে মুখস্থ করেন। আর নিচে বসলে ত, সাংশিয়ত। আর সর্বশেষ কি আমাদের? সাংজিয়ত। সাংজিয়ত, সাংজিয়তের কাজ হচ্ছে চ, চ নিচে বসবে না, দেখেন সাং জিয়ত, সাংজিয়ত। সাংজিয়তের উচ্চারণ হচ্ছে চ। আমাদের মূল বর্ণে কিন্তু চ নাই, ব্যঞ্জন বর্ণে কিন্তু চ নাই, চটাকে মেকআপ দেওয়ার জন্য এই চ সাংজিয়তের উৎপাদন চ, কিন্তু ভাচ্চিম হিসেবে উচ্চারণ নেই। তাহলে দেখতে পাচ্ছেন তিনটা আমাদের ব্যঞ্জন বর্ণ ভাচ্চিম হিসাবে বসতেছে না। সাং দ্বিগুত, সাং বিয়প, সাং জিয়ত, এই তিনটা ব্যঞ্জন বর্ণ হিসেবে বসে না। আর বাদ বাকি আমাদের 16টা ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ 14টা মূল ব্যঞ্জন বর্ণ, 2টা যুক্ত ব্যঞ্জন বর্ণ, এই টোটাল 16টা ব্যঞ্জন বর্ণ ভাচ্চিম হিসাবে বসে, আর বাদ বাকি 3টা ভাচ্চিম হিসাবে বসে না। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বেশ, সাংগিয়কটা একটু বলে দেন। সাংগিয়ক মানে প্রথমে কি হয় শেষে কি হয়, ওটা লিখতে ভুলে গেছি তো। সেম, সাংজ্ঞক প্রথমে বসলেও ক, মাঝে বা বসলেও ক, নিচে বসলেও ক। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া ওই পরেরগুলো একটু বলেন তো ভাইয়া আবার। আচ্ছা, সাংজ্ঞক ক, ক, ক। সাং দ্বিগুত ত, ত, উচ্চারণ নেই। সাং বিয়প প, প, উচ্চারণ নেই। সাংশিয়ত স, স, ত। সাংজিয়ত চ, চ, উচ্চারণ নেই। ঠিক আছে, সাংজ্ঞকে ক, 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 সাং দ্বিগুতে ত, ত, উচ্চারণ নাই, জি মানে ভাইয়া, ভাচ্চিম ঠিক আছে, উচ্চারণ নেই। ঠিক আছে সাংজ্ঞকে ভাইয়া, ক। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ এবং আমাদের স্বরবর্ণ। তাহলে আমাদের 40টা বর্ণমালা
আমাদের কোরিয়ান বর্ণমালার যে 40টা হরফ বা অক্ষর আমাদের শেষ হয়ে গেল। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। আপনাদের কাজ থাকবে আপনার এই ব্যঞ্জন বর্ণ মিনিমাম 3 পৃষ্ঠা, যুক্ত ব্যঞ্জন বর্ণ মিনিমাম 2 পৃষ্ঠা লিখবেন। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আজকের তাহলে আমরা ক্লাস শেষ করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নতুবা আজকে আমাদের এখানেই শেষ।